হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। ফাইনালি আজকে এমন একটা উইকেন্ড পেলাম যে আজকে আমরা কোথাও বেরোচ্ছি না। আজকে শনিবার, তো গত কয়েক মাস ধরে আমাদের প্রত্যেকটা শনি রবিবার কিছু না কিছু থাকছেই। হয় কোনো বাসায় দাওয়াত, না হলে আমার বাসায় কাউকে বলেছি, অথবা কোনো একটা ইভেন্ট আছে, পয়লা বৈশাখ, ঈদ, এটা ওটা, বা ঘুরতে গিয়েছি, বাইরে খেতে গিয়েছি, বাজার করতে গিয়েছি, মানে কিছু না কিছু লেগেই ছিল। আর আজকে অনেক দিন পর একটা শনিবার পেলাম যে আজকে আমাদের কিছু নেই। আর আজকে যে আমাদের কিছু নেই এটাই আমাদের মেইন প্ল্যান। আমরা আজকে সারাদিন বাসায় থাকবো, ফ্যামিলি টাইম স্পেন্ড করব, ভালো মন্দ কিছু রান্নাবাড়ি করে খাবো, এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো সেই মতো সকালবেলা একদম স্লো মর্নিং শুরু হলো, আমাদের কোনো প্ল্যান নাই। তো আস্তে ধীরে সুস্থে উঠে এখন মেয়ের জন্য একটু নাস্তা বানাচ্ছি। তো প্রথমেই তো মামুনির খাবার দাবার রেডি করব, কারণ সকাল হয়ে গেছে, ওর ক্ষুধা লেগে গেছে। আমরা তো রিল্যাক্সে উঠে ধীরে সুস্থে শুরু করছি, তো ভাবলাম না ওকে খাবারটা দিয়ে দিই, আমরা সবাই একসাথেই নাস্তা করব আজকে। তো ওই জন্য ওর জন্য একটু ডিম স্ক্র্যাম্বল করছি। ওই ডিমের মধ্যে একটুখানি দুধ আর একটু চিজ দিয়ে, ও চিজ দিয়ে স্ক্র্যাম্বলড এগটা পছন্দ করে। আমি আসলে মেক শিওর করি যে আমি আমার মেয়েকে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছি। ডিম খুব ভালো সোর্স অফ নিউট্রিশন। তো অ্যাটলিস্ট একটা ডিম প্রতিদিন খাওয়া কিন্তু বেশ ভালো একটা বাচ্চার জন্য। তো যেদিন যেদিন ডিম আমি দেই না, মানে প্রতিদিন দিলে তো বিরক্তও হয়ে যেতে পারে, তো ওই দিন দেখা যায় আমি দই দিচ্ছি বা অন্য কোনো কিছু দিচ্ছি, কিন্তু ডিমটা আমি দেওয়ার ট্রাই করি। তো যাই হোক, ওকে ডিম দিয়ে বসিয়ে দিলাম আর ও নাস্তা করছে, সাথে স্ট্রবেরি ছিল, ম্যাডেলিন ছিল। আর আমরা একদম হালকা নাস্তা করেছি, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে আর রান্নাবাড়িও করব। তো দুইজনেরই হঠাৎ করে মনে পড়লো তাহলে আমরা আজকে একটু রোস্ট পোলাও খাই। তো সেই জন্য আসলে উঠেই আমি চিকেন হতে দিয়েছিলাম, তো ওটা ওদিকে গলতে থাক। আর রান্নার প্রথম স্টেপ হিসেবে আমি আগে পেঁয়াজ কেটে নিলাম, আর এখন আমার এই ম্যাজিক যেই মেশিনটা আছে এটা দিয়ে আমি এখন বেরেস্তা কেটে নিব। এই মেশিনটা আমার জন্য যে কি হেল্পফুল হয়েছে, মানে এটা দিয়ে আমি সালাদ কাটি, মানে চোখের নিমেষে। আলু ভাজার জন্য আলু কাটার কথা আর কি বলবো, ওটা তো দারুণ। আর সাথে এটা দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজটা যে চিকন চিকন করে কাটতে হয়, ওটাও ম্যাজিকের মতো কাটা হয়ে যায়। মানে আমি আগে একবার বলেছিলাম আমি আপনাদেরকে দেখাবো, আজকে দেখিয়ে দিলাম। এই যে কি সুন্দর দারুণভাবে বেরেস্তার জন্য যে পাতলা পাতলা পেঁয়াজ কাটা ওটা হয়ে যায়, আর এত কম সময় লাগে, মানে নিমিষেই আমার কাটা হয়ে গেল। শুধুমাত্র বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা না, যে কোনো কিছু এত তাড়াতাড়ি কাটা হয়ে যায় এটা দিয়ে। আমার যে কি উপকার হয়েছে এটা নিয়ে, তো আমাকে না আমার অনেক ফ্রেন্ডস বা অনেকে জানতে চাচ্ছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি। তাদেরকে তো আমি পার্সোনালি জানিয়েছি যে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এবং কোন লিঙ্কটা দিয়ে নিয়েছি। এছাড়া যারা ইউএসএতে আছেন অন্যান্য আপুরা যদি জানতে চান আমাকে একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দিব। আর এখন আমি সবগুলো চিকেন আগে ভেজে নিব। চিকেনের জাস্ট একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু না। অলরেডি কিন্তু আমার হাতে পেস্ট লাগানো, মানে আমি অলরেডি হাত একটুখানি পুড়িয়ে ফেলেছি। তো আগে না আমি রোস্টের জন্য মুরগি ভাজার সময় আদা রসুনও মেখে রাখতাম, আদা রসুন মেখে তারপরে ভাজতাম। তো তখন দেখতাম যে আরও অনেক ছিটে আর অনেক পুড়ে যায় হাতটাত। তো এখন শুধুমাত্র লবণ দিয়ে ভাজি। আর চিকেনটাকে অবশ্যই একটু কড়া করে ভাজতে হয় রোস্টের জন্য, মানে অ্যাটলিস্ট আমি পছন্দ করি। তো আমি ওই জন্য দেখছি যে এখনও হয়নি। তো এই ফাঁকে আমি আগে থেকে ভেজানো বাদামগুলোর চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি একদম ইনস্ট্যান্ট যেহেতু ডিসিশন নিয়েছি যে আমি রোস্ট রান্না করবো, আমার আগের থেকে একেবারেই কোনো কিছু প্রিপারেশন ছিল না। যেহেতু বাসায় এই কাঠবাদামগুলো ছিল, সাথে যা যা একদম বেসিক মশলা আছে সেগুলো দিয়েই রান্না করব। আমার কাছে কোনো এক্সট্রা কোনো স্পেশাল শাহি কিচ্ছু নাই, বাসায় রেগুলার মশলা দিয়ে আমি রোস্ট রান্না করব। আর সত্যি কথা বলতে আমি না বাসায় যখন রোস্ট বানাই আমার কাছে মনে হয় যে অত শাহি, অত স্পেশাল, অত ফ্লেভারফুল ওগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু শান্তি মতো একদম সুদিং একটা রোস্ট বেশি মজা লাগে, একদম সিম্পল। তো ওই জন্য আমি কাঠবাদাম, একটু কাজু, একটু করে জয়ফল আর একটু জয়ত্রী, সাথে কিশমিশ আর কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটাই কিন্তু রোস্টের মশলার জন্য যথেষ্ট, আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। আর যখন আমি কোনো একটু মানুষকে দাওয়াত দেই বা কোনো একটা অনুষ্ঠানের জন্য রান্না করি তখন অবশ্যই শাহি জিনিসপত্র সব কিছু ইউজ করি। তখন দেখা যায় কি ওই শাহি এলাচ, শাহি যে স্টার এনিস এই সমস্ত আলাদা আলাদা করে না কিনে আমি তখন দেখা যায় একদম রোস্টের মশলার যে একটা রেডিমিক্স প্যাক পাওয়া যায়, মানে রাঁধুনি বা ওগুলোর, তো আমি ওরকম একটা কিনে নিয়ে আসি। তাহলে যেটা সুবিধা হয়, এখানে
এখানে ওরকম আলাদা আলাদা করে সব কিছু কিনে বেটে বানানো একটু কষ্টকর হয়ে যায়। তো দেখা যায় শাহি স্বাদের জন্য আমি ওটাতেই চলে যাই, একটু সহজ হয় আর কি। আর আমি তো একদম ছোট সংসার, আমার তো এতগুলো স্টার এনিস বা এতগুলো বড় এলাচ কিনে আমি কী বা করবো, ভবিষ্যৎ নাই, এতগুলো কবে শেষ হবে। তো ওই জন্য দেখা যায় রেডিমেড মিক্স দিয়ে আমি ইউজ করে ফেলি যখন আমি একদম প্রপারলি কাউকে খাওয়ানোর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য শাহিভাবে রোস্ট রান্না করি আর কি। তো যাই হোক, আমি আজকে যেহেতু একদম ঘরোয়া উপায়ে করছি, একেবারে ঘরে যা আছে তা দিয়েই, তো সেই জন্য একেবারে সিম্পলি আগাচ্ছি। আর এদিকে আমি পোলাওয়ের জন্য চাল মেপে আমি পোলাও চালটাকে ধুয়ে এখন জল ঝরাতে দিলাম। আর রোস্টের প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি। ওই যে তেলটা আমি ইউজ করছিলাম রোস্ট ভাজার জন্য, বেরেস্তা ভাজার জন্য, ওই তেলটা দিয়েই কিন্তু আমি মশলাটাও বানাবো। তো সেই জন্য আমি বড় কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভাজা ভাজা হতে হতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো না আমি অত একদম সুন্দরভাবে ঝুরঝুরা করে কাটিনি, কারণ আলটিমেটলি ওই মশলাটা কষানোর পর না এই পেঁয়াজের চিহ্নও পাওয়া যায় না। আর পেঁয়াজ আমি ব্লেন্ড করিনি, কারণ পেঁয়াজ বাটলে ভাজতে ভাজতে কষতে কষতে অনেক সময় লেগে যায়। পোলাওটা আমি যদিও রাইস কুকারে করব, কিন্তু তার আগে চালটা আমি অবশ্যই চুলায় ভেজে নিব। তো ওই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জিরা দিয়েছি। শাহি জিরা না, একেবারে রেগুলার জিরা যেটা হয়, তো সেটা দিয়ে একটু হালকা মতো ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই সময় আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজটা আরেকটু বেশি ঝুরঝুরা করে কাটা হলে ভালো হতো। আমার আসলে একদম খেয়াল ছিল না, খেয়াল থাকলে আমি বেরেস্তার সময় আরেকটুখানি পেঁয়াজ আমি কেটে রাখতাম। তো যাই হোক, সমস্যা নাই, যা দিয়েছি। তো একদিকে আমার পোলাওয়ের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, অন্যদিকে রোস্টের মশলা কষাচ্ছি। আর এদিকে তো তাড়াহুড়াও লেগে গেছে, কারণ দুপুর হয়ে গেছে, তো আবার ওদিকে মেয়ে তো আছেই। তো সব কিছু মিলিয়ে আমার রান্না করতে গেলে যা হয়, দৌড়াদৌড়ি তো লাগেই। তো ওদিকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি রোস্টের জন্য। আমি যেহেতু পোলাওয়ের মধ্যে কোনো আদা রসুন বাটা দিব না, তো সেজন্য আমি কোনোভাবেই চাই না যে ওই ফ্লেভারটা এখানে আসুক। তো আমি আলাদা দুইটা খুন্তি সাথে সাথেই নিয়ে নিয়েছি। তো আমি না কখনোই পোলাওতে আদা রসুন বাটা দিই না। আমার কাছে মনে হয় যে আদা রসুন বাটা ছাড়া যখন পোলাওটা রান্না করা হয়, তখন একদম বেসিক পোলাওয়ের ঘ্রাণটা বা টেস্টটা খুব বেশি পাওয়া যায়। তো ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে একটু যে চির শব্দ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব, যেভাবে আমরা রেগুলার পোলাও করি ঠিক অমনি। তো একদিকে পোলাওয়ের চালটা ভাজা ভাজা হচ্ছে, আর এইদিকে যেহেতু আদা রসুন বাটা আর পেঁয়াজটা একদম কাঁচা গন্ধ চলে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি সাথে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা, সাথে একটু জিরা, ধনিয়া আর অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে স্বাদের জন্য না, হালকা একটু রং আনার জন্য, আর কিছুই না। কাঁচামরিচ বাটাই তো আমি দিয়েছি, ওটা দিয়ে হালকা একটু ঝাল হবে আসলে। আর একটু জল দিয়ে দিলাম, আর মশলাটাকে এবার ভালো মতো কষতে থাকি। আর আমার কাছে মনে হয় রোস্টের মশলা কষানোর সময় জলের জায়গায় দুধ দিলেই ওটা কিছুটা কোরমার মতো হয়ে যায়। তো ওই জন্য আমি আর দুধ দিচ্ছি না, আমি জল দিয়েই ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে পোলাওয়ের চালটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, ও জালটা বন্ধ করে আমি চুলা থেকেও ট্রান্সফার করে রাখলাম যাতে একেবারেই নিচে লেগে না যায়। আর এদিকে আমি একটু দইটাকে ফেটিয়ে নিব রোস্টের মশলায় দেওয়ার জন্য। আর রাইস কুকারটাকে নিয়ে আসলাম, এখন রাইস কুকারে সবগুলো চাল ট্রান্সফার করার পালা। আসলে রাইস কুকারে পোলাও রান্না করতে আমি খুবই কমফোর্টেবল ফিল করি, একেবারে টেনশন লাগে না যে পুড়ে গেল কিনা, বারবার নাড়াতেও হয় না, খুব ইজি আর একেবারে ঝরঝরা হবেই হবে। মানে আমি যেহেতু রাইস কুকারে অনেকবার পোলাও রান্না করেছি, তো ওই জন্য এখন আমার একদম আইডিয়া হয়ে গেছে যে পোলাও ঝরঝরা করার জন্য কতখানি চালে কতখানি জল লাগবে। যেমন আজকে আমি চাল নিয়েছি 4 কাপ পরিমাণ, তো 4 কাপ পরিমাণ চালের জন্য আমি লিকুইড নিব 7.5 কাপ। তো লিকুইড বলতে আমি বুঝাচ্ছি আমি জল এবং দুধ দুইটা মিক্স করে দেই। তো সেক্ষেত্রে জল দিয়েছি 5.5 কাপ আর দুধ দিয়েছি 2 কাপ। তো 5.5 কাপের যে আধা কাপটা হয় ওটা আমি জাস্ট ওই দুধ দেওয়ার পরে আধা কাপ ধুয়ে দিয়েছি। তো এটাতে যেটা হয়, একদম ডাবল জল দেওয়া যাবে না পোলাওতে ডাবল জল দিলেই সমস্যা, দিলেই পোলাও গলে যাবে মাস্ট। আমি কখনো ডাবল জল দিয়ে আমি দেখেছি পোলাও না গলে থাকে না, সব সময় গলে যায়। কিন্তু এভাবে রান্না করলে পোলাও একেবারেই ঝরঝরা হয়, খুব বেশি তেল দিতেও হয় না। আমি কিন্তু যতটুক তেল দিয়েছি পোলাওয়ের চালটা ভাজার জন্য অতটুকুই তেল ছিল এর ভিতরে, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেইনি। তো যাই হোক, ওদিকে রাইস কুকারটার মধ্যে আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, সাথে জাস্ট একটু লবণ দিয়েছি, আর কিছু না। তো এরপরে মনে পড়লো যে কাঁচামরিচ দিতে ভুলে গেছি, তো 2-3টা কাঁচামরিচ আমি জাস্ট একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, আর আবার ঢাকা দিয়ে দিব, এটা হতে
থাক, ওটা নিজেই হয়ে যাবে, ওটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আর এদিকে মেয়ের আজকে পুরো দায়িত্ব তার বাবার ছিল, তার বাবা তার মেয়েকে টেক কেয়ার করছে আর আমি একটু রান্নাবান্না করছি। তো তারা আবার একটু আসলো দেখতে যে এদিকে রান্নার কি অবস্থা। তো রোস্টের মশলার মধ্যে আমি একটু যে দইটা ফেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে মশলাটা ভালো মতো কষে যাওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনের সাথে মশলাটা খুব ভালো মতো মিক্স করে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আর কিছু না, আমার রোস্টের রান্নার মোটামুটি শেষের দিকে। আর এরপরে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ঢেকে রেখে দিব জাস্ট কিছুক্ষণের জন্য। একেবারেই রোস্ট হয়ে গেছে বলা যায়, আর কিছুই এর ভিতরে করতে হবে না। এটা ঢেকে রেখে দিলে নিজে হয়ে একদম রেডি হয়ে যাবে। পোলাওয়ের চালের জলটা মোটামুটি যখন মাখা মাখা হয়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু ঘি। আসলে পোলাওয়ের ঢাকনা যদি বেশি খোলা হয় তাহলে আমি দেখেছি পোলাওয়ের চাল ঝরঝরা হয় না। তো একবার মাঝখানে খুলে আমি জাস্ট এই কেওড়া জল আর ঘিটা দিয়ে খুব ভালো মতো চালটাকে মিক্স করে আবার আমি দমে রেখে দিব। এখন কিন্তু আমি রাইস কুকারটাকে আর কুকে রাখবো না, এরপরে আমি ওয়ার্ম অপশনটা সিলেক্ট করে ওভাবেই রেখে দিব। জাস্ট 5 কি 10 মিনিট এর মধ্যে একদম ঝরঝরা পোলাও হয়ে রেডি হয়ে যাবে। এই যে ঢাকনা তুলে রোস্টের অবস্থাটা ঠিক এইরকম, কি যে সুন্দরভাবে কালারটা এসেছে। মানে আমার যদিও চিমনির লাইট অন করা, এখন যদি লাইটটা অফ করি দেখতে একদম এইরকম লাগছে। আর সাথে আমি এখন লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এটা এখন দমে না, মানে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা রোস্টের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এত রান্নাবান্না করেছি যেহেতু রান্নাঘরের অবস্থাটা একদম বেহাল, আর যেহেতু তেলের কাজ হয়েছে তো একদম তেল চিটচিট হয়ে যায় আসলে ফ্লোরটা। তো শুধু রান্না করলেই তো হয় না, সাথে সাথে ক্লিনও করা লাগে। রান্নাঘর সাথে সাথে পরিষ্কার না করলে মাথা গরম থাকে, মানে মাথা ঠান্ডা হয় না। নিজে স্নান একটু পরে করি, সমস্যা নাই, কিন্তু রান্নাঘর রান্নার সাথে সাথে একদম পরিষ্কার করতে হবে। আমার না ওই দিনে রান্না করা মাছের কালিয়াটা খুব এত মজা লেগেছিল, তো আমার খুব ইচ্ছা করছিল যে আমি একটু পোলাও দিয়ে খাবো। তো ওই জন্য আমি কয়েক টুকরা মাছের কালিয়া আমি রেখে দিয়েছিলাম যে পোলাও দিয়ে খাবো বলে। তো ওটাকে গরম করে নিলাম আর এখন আমি আমার ডাইনিং টেবিলটা সেট করে নিচ্ছি। তো যেহেতু একটু ভালো মন্দ খাবো ওই জন্য একটু কাচের প্লেট নামালাম আর কি। আর এদিকে আমার মেয়েও খাবে, তো সেই জন্য তার জন্য ছোট একটা কাচের প্লেট নিয়েছি। আমরা কিন্তু দুপুরবেলার খাবারই রেডি করেছি, কিন্তু আমি মোমবাতি জ্বালালাম এই কারণে, কারণ এখানকার ঘরবাড়ি যেহেতু একদম বন্ধ হয়, তো যার জন্য দেখা যায় রান্না বান্নার একটা গন্ধ বা একটা স্মেল থেকে যায় ঘরের ভিতরে। তো ওই জন্য একটু মোমবাতি জ্বালালে একদম রিফ্রেশিং লাগে। আর পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে দেখেন, মানে রাইস কুকারে পোলাও অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম ঝরঝরা হয় আর একেবারে কোনো টেনশন লাগে না যে নিচে লেগে গেল কিনা বা পুড়ে গেল কিনা। সকালে উঠে ডিসিশন নিয়ে এত বড় রান্নাবান্না করার পরে কিন্তু আমি খুব হাঁপিয়ে গেছি, কিন্তু ঠিক আছে, উইকেন্ডের একটা দিন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, ফ্যামিলি টাইম স্পেন্ড করবো, এটাই তো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।